এবার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিল তারেক শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেশে এসে ফাইনালি নির্বাচন করার সুযোগ। এদিকে ট্রাম্পের ভয়ঙ্কর নির্দেশে ফেসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আজই পদত্যাগ করে দেশ ছাড়ছেন তিনি। তাহলে কি আবারও ক্ষমতায় আসতে পারে আওয়ামী লীগ? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা বলেছি আমরা নির্বাচন করতে চাই। বিএনপি সবসময় নির্বাচন বর্জন করেছে, আমরা বয়কট করি না, আমরা নির্বাচন করতে চাই। আওয়ামী লীগের উপর থেকে যে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে। কারণ আওয়ামী লীগ এদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন 1949 সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে দেশের স্বাধীনতা এনে দেন। শেখ হাসিনা রাজনৈতিক টোপ ফেলেছে, বর্ষিরে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে। আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে। শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছে এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনূস, বিএনপি, জামায়াত সকলকে। যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে, ডক্টর ইউনূসও বুঝে গেছে। অজিত দোভাল যেভাবে কথা বলেছেন, এখন ইউনূসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে। তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো, কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ সেফ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করা গেল না কেন, তারা কোথায় আছেন এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানতে পারছেন না। বিক্ষোভটা, ইনকিলাব মঞ্চের ক্ষোভটা কিন্তু সেই জায়গায়। হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যে লাগাতার অবরোধ শুরু করেছে শাহবাগে, তার একটা প্রধানতম লক্ষ্য এই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, ইতিপূর্বে যে ভিডিওর স্ক্রিপ্টগুলো আপনারা দেখে ফেলেছেন, ইতিমধ্যে কিন্তু বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে। তাই আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে কিন্তু সেই ভিডিওটার দিকে নিয়ে যাবো। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধু যখন ফিরেছিলেন তার যে বর্ণনা আমরা পড়ে বড় হয়েছি, যেসব বাড়িতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার প্রধান মহানায়ক হিসেবে চিহ্নিত করে আমরা চিনে এসেছি, সেসব বাড়িতে আমরা পড়েছি যে পুরো বাঙালি জাতি, 7.5 কোটি বাঙালি সেদিন অপেক্ষা করছিলেন যে কখন স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে পা রাখবেন। কারণ পুরো 9টা মাস জুড়েই বাঙালির মনে এই ভয় কাজ করছিল যে পাকিস্তানের জেলে বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা, নাকি বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কিংবা অন্য কোনো এক মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাজেই স্বাধীনতার পরেও শঙ্কা কাটছিল না যতক্ষণ পর্যন্ত না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখছিলেন। এই গল্পগুলো আমরা যখন শুনেছি, আমরা যখন এই ইতিহাসগুলো পাঠ করার সুযোগ পেয়েছি, কারণ ওরকম বই আমাদের বাড়িতে এসেছে। আমি যখন 80-র দশকে 90-এর দশকে বড় হয়েছি, তখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর ছিল না। তবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে একটি বিশেষ দিবস হিসেবে এবং তার সেই ট্রাক, চারদিকে লাখ লাখ মানুষের ভিড়, ট্রাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শীর্ষ নেতৃত্ব দানকারী নেতারা, সেই আবেগপ্রবণ ছবি, বঙ্গবন্ধু হাহা করে হাসছেন, হাসি কান্নার মাঝে তার এক চেহারা, ওসব আমরা ছবিতে দেখেছি। এবং আমাদের বাড়িগুলোতে আবার যে পত্রিকাগুলো রাখা হতো সেখানেও এই দিনটি উল্লেখ করে অন্তত সিঙ্গেল কলম একটা খবর ছাপা হতো, সাদা কালো পত্রিকায় এই ছবিটাও ছাপা হতো। তাই আমরা জেনে জেনে বড় হয়েছিলাম যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, ওই যে বলছিলাম 7.5 কোটি বাঙালি অপেক্ষা করছিল অধীর আগ্রহে। কিন্তু বড় হতে হতে আমরা টের পাই যে সকলের কাছেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু নন। 15ই আগস্ট 1975-এর দিনে অনেক বাড়িতেই মিষ্টি খাওয়া হয়েছিল, যাদের বাড়িতে বেড়াতে গেলে আমরা এই গল্প শুনতাম, এমনকি 90-এর দশকেও, যে যেদিন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়েছিল। আবার আমরা শুনেছি বাড়িতে বাড়িতে শোকের মাতম উঠেছিল, কেউ বুঝতে পারছিলেন না কি হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর একবার তাকে দেখবার সুযোগ যে বাঙালি পায়নি, সে বাঙালি দশকের পর দশক অপেক্ষা করেছে যে একদিন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। তার চেয়েও যে বিষয়টা নিয়ে অপেক্ষা করেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশে একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটা কোন রাজনীতি? একেবারে সহজ করে বললে, মানে আমার মতো মানুষ যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে সেই রাজনীতি যেখানে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, আর আমি বাঙালি, মানে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য যে সোনার বাংলা গড়ার স্বপ্নের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, সেই রাজনীতি কবে ফিরবে তার জন্যও ওই ব্যক্তিবর্গকে, যাদের ভেতরে শোকের মাতম উঠেছিল বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর, যারা বিচারের অপেক্ষা করেছেন দশকের পর দশক, তারা কিন্তু দশকের পর দশক বঙ্গবন্ধুর রাজনীতি বাংলার মাটিতে ফিরবে, আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এসবের জন্যও অপেক্ষা করেছেন। কাজেই আজকে যখন হঠাৎ মনে পড়লো
যে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10ই জানুয়ারি, তখন মনে হলো যে রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন আর রাজনৈতিক নেতার এমন বীরের বেশে ফুলের মালা গলায় লাখ লাখ জনসমর্থকের মধ্যে তার নেতাকর্মীদের ভালোবাসায় সমর্থনে উচ্ছ্বাসের ভেতরে দেশে ফেরা সম্ভব শুধুমাত্র তখনই যখন তিনি যুদ্ধে বিজয়ী হবেন, যখন সুস্পষ্টভাবে তার রাজনীতির বিজয় অর্জিত হবে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার কয়েক দফা সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছে আমার, এবং তার কাছে আমি শুনেছি যে 24শে মার্চেও 32 নম্বরে গভীর রাত পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন। মানে মাঝরাতের পরপর তো বঙ্গবন্ধুকে তুলে নিয়ে যাওয়া হলো, তো তারা একসঙ্গে কাজ করেছেন এবং বারবার তারা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি বাড়িতে থাকলে আপনাকে গ্রেফতার করা হবে, কারণ তখন কিছু যে একটা ঘটবে, পাকিস্তানি সেনাবাহিনী সৈন্যরা ঢাকায় জড়ো হচ্ছিল, তারা যে একটা সামরিক ব্যবস্থা নিতে যাচ্ছে, এই আশঙ্কা এই উদ্বেগ কিন্তু সকলের মনে ছিল। কাজেই তারা বারবার বলছিলেন যে আপনি গ্রেফতার হবেন, আপনি আত্মগোপনে চলুন। কিন্তু বঙ্গবন্ধু তার সঙ্গে মানে ব্যারিস্টার আমিরুল ইসলামদের সঙ্গে আলোচনায় তাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেন কি করে তারা পরবর্তী ধাপগুলো, পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। মানে এই নেতৃবৃন্দের একটা অংশ যে সীমান্ত পার হয়ে যাবেন, সীমান্তের এপারে মানে বাংলাদেশ অংশেই মুক্তাঞ্চল গড়ে তুলে সেখানে যে অস্থায়ী সরকার শপথ নেবে বা একটা সরকার গড়ে তুলে স্বাধীনতার ঘোষণা দিয়ে এটাকে একটা মুক্তি সংগ্রামে পরিণত করতে হবে, এই আলাপগুলো কিন্তু বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে করে তারপর গ্রেফতার বরণ করবার জন্যই একরকম তার বাসভবনে বসেছিলেন। কারণ তিনি জানতেন যে যদি তিনিও আত্মগোপনে চলে যান তাহলে এটা একটা গৃহযুদ্ধ, মানে এক রকমের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে পরিণত হবে এবং একে একটা বিদ্রোহী নেতার দেশ ভাঙবার জন্য একটা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হবে। কিন্তু যদি একটা অস্থায়ী সরকার মানে একটা প্রবাসী সরকার গঠন করে ফেলা যায়, যে সরকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে ফেলে 10ই এপ্রিলের মধ্যে, যে সরকার আসলে 25শে মার্চ রাতে দেওয়া স্বাধীনতার ঘোষণার উপর ভিত্তি করে গঠিত হয়, সেই সরকার তো আসলে মুক্তির জন্য 7.5 কোটি মানুষের মুক্তির সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে। কাজেই তার তখন কাজ হবে দেশে বিদেশে বিভিন্ন মিত্র তৈরি করা এবং সেই মিত্রদের মাধ্যমে এমন একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা যাতে হানাদার বাহিনী তার গণহত্যা, তার হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট এসব বন্ধ করতে পারে। কাজেই যুদ্ধের পুরো কৌশল সাজানো ছিল। যুদ্ধের পুরো কৌশল অনুযায়ী তার নেতৃবৃন্দ, তার ঘনিষ্ঠ অনুসারীরা সেই যুদ্ধটা পরিচালনা করেছেন 9 মাস ধরে, যে যুদ্ধ 9 মাস না হয়ে 9 বছরও চলতে পারত। তো সেই যুদ্ধটা তারা চালিয়ে গেছেন। নেতা এক রকমের মৃত্যুর রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, আবার হয়তো ধারণা করেছিলেন যে যদি আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণভাবে মুক্তি সংগ্রামীরা যে বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছে তার পাল্টা যে ধরনের গণহত্যা পরিচালনা করতে হচ্ছে, তার যে পাপবোধ, এসব বিবেচনা করে পাকিস্তানিরা হয়তো নেতাকে হত্যা করার সাহস করবেন না। এই রকম নানা বিবেচনা করে কিন্তু এই কৌশল, এই পরিকল্পনা দীর্ঘ সময় ধরে করেছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তারপর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিত্র সহযোগী এবং একই ভাবনার অনুসারী হয়ে উঠেছিলেন যারা বুঝেছিলেন যে পাকিস্তানের সঙ্গে আর থাকা চলে না, যারা বুঝেছিলেন বাঙালির একটা আলাদা আবাসভূমি দরকার, ধর্ম পরিচয়ের ভিত্তিতে না, বরং তার ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে, সেই রাজনীতিতে যারা একমত হয়েছিলেন তারা মিলে তখন কিন্তু মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং তারা বাংলাদেশকে স্বাধীন করেন, বঙ্গবন্ধু ফিরে আসতে পারেন। তার মানে পরিকল্পনা লাগে, কৌশল লাগে নেতৃবৃন্দের সেই কৌশল বাস্তবায়নে প্রতি পদক্ষেপে পদক্ষেপে আরো নতুন নতুন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন, কারণ সবকিছু তো আগে থেকে ভেবে রাখা যায় না এবং এই প্রত্যেক মানুষের সাফল্যের ওপর শেষ পর্যন্ত নির্ভর করে যে রাজনীতি আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বাঙালির ভূমি, বাঙালির একটা স্বাধীন অস্তিত্ব তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর মানচিত্রে, সেটা আপনি তৈরি করতে পারবেন কিনা, আপনার নেতা ফিরে আসতে পারবে কিনা, এই প্রত্যেকটি বিষয়। এবং এই যে সর্বসাধারণের মুক্তিযুদ্ধ বলে আমরা যাকে জেনেছি, ভাবতে চেয়েছি, সেটা যে সর্বসাধারণের ছিল না, সেটা তো 2024-এ এসে ভীষণভাবে বাংলাদেশে পরিষ্কার হয়েছে। মানে আমরা শুনেছি যে গুটি কয় ব্যক্তি তখন স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু 2024-এ আমরা যখন দেখলাম কি বিরাট সংখ্যক মানুষ আসলে টেলিভিশন, সংবাদ মাধ্যম কাঁপিয়ে বলে বেড়াচ্ছেন, লিখছেন, মানে তাদের কয়েক প্রজন্ম পরের ব্যক্তিরা এখন বলছেন, মানে তারা তো বেশিরভাগই আর বেঁচে নেই, তো তারা বলছেন যে মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের একটা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জন্ম দিয়েছেন। মানে তারা বাংলাদেশের জন্মে খুশি নন, তারা 1971 সালেও খুশি ছিলেন না, তারা 2024-এও খুশি নন, তারা এটাকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং ভারতের মধ্যকার একটা ষড়যন্ত্র বলে মনে করেন। কাজেই সেই রাজনীতির 2024-এ বিজয় যখন ঘটেছে তখন খুব স্বাভাবিক 10ই জানুয়ারির আগের দিন 9ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা হল ছিল, সে হলের নাম মুছে ফেলা হয়েছে এবং এর আগে তো বহু দফায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, খুব স্বাভাবিক। বঙ্গবন্ধুর নাম
আমার পাঠ্যপুস্তকে নাই, কারণ বঙ্গবন্ধু এখন ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন 2024 সালের পরে। তার রাজনীতিটা পরাজিত হয়েছে 2024 সালের 5ই আগস্ট। কাজেই তিনি এখন সেই হল থেকেও তার নামটা মুছে ফেলা হয়েছে। এখন এই ভাবনাগুলো যখন ভাবি তখন মনে হয় শেখ হাসিনা কবে ফিরবেন। দেখেন, শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন 1981 সালে, এবং 1981 সালের মে মাসে শেখ হাসিনা যখন ফিরলেন 17ই মে তারিখে, শেখ হাসিনা 1975 সালে বিবাহিত, তার 2 সন্তানের জন্ম হয়ে গেছে। তিনি স্বামীর সঙ্গে প্রবাসে থাকেন, কারণ স্বামী প্রবাসে চাকরি করেন। রাজনীতির সঙ্গে তার কিছু মাত্র সম্পর্ক নাই। তার সঙ্গে তার ছোট বোন ছিলেন, বেড়াতে গিয়েছিলেন বড় বোনের বাড়িতে বিদেশে। সে কারণে ভাগ্যক্রমে এই 2 বোন বেঁচে যান। দেখেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের অনেককে, শেখ মুনি, আব্দুর রব সেরনিয়াবাদ সহ পরিবার এবং ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের অনেককে সেরাতেই বাড়ি 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 গিয়ে হত্যা করা হলো, এবং তারপর জাতীয় 4 নেতাকে জেলে নিয়ে যাওয়া হলো, এবং জেলে তাদেরকে নভেম্বর মাসে ঢাকা জেলে ঢুকে ব্রাশফায়ার করে মেরে ফেলা হলো। মানে আওয়ামী লীগের রাজনীতিটা যাতে একেবারে ধ্বংস হয়ে যায় এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হলো যে আপনাদের সব নেতাকে এক ধাক্কায় মেরে ফেলেছি, এরপরে আবার রাজনীতি কিসে। এরপরেও কিন্তু বঙ্গবন্ধুর ওই রাজনীতিটা, ওই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতির ওপরে বাঙালির একটা আলাদা জাতিসত্তা এবং ভূমির যে রাজনীতি, সে রাজনীতি আবারও ফিরে এলো। এবং সে রাজনীতিকে তখন জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, এবং এই রাজনীতি করবার প্রতি এত প্রবল আগ্রহ যে প্রথম যে নির্বাচন দিলেন জিয়াউর রহমান 1979 সালে, সেই নির্বাচনে আওয়ামী লীগের দুটো অংশ অংশগ্রহণ করলেন। তার মানে এতটা আবার একটা বিরাট অংশের নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদের মধ্যে সেই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করার তাড়না। তার মানে কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা, 4 নেতাকে মেরে ফেলা, রক্তাক্ত করে ফেলা, সপরিবারে শিশু সন্তানদের সহ মেরে ফেলার পরেও সেই রাজনীতি করার সাহস বাঙালির বুকের ভেতর থেকে কেড়ে নিয়ে যাওয়া গেল না। দুটো ভাগের ব্যক্তিবর্গ, মানে নেতা, মিজানুর রহমান চৌধুরী এক ভাগে, আব্দুল মালিক উকিল এক ভাগে, তারা মিলে সেই ভোটে অংশ নিলেন। 30% মতো ভোট কিন্তু সেবারও আওয়ামী লীগ পেয়ে গেল। তার মানে আওয়ামী লীগ খুন করে আওয়ামী লীগের রাজনীতি দমন করা যাচ্ছে না, এই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আবার নষ্ট করা যাচ্ছে না, দমন করা যাচ্ছে না। দলটা তারপরেও যেহেতু ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারছিল না, সুসংহত হতে পারছিল না, কারণ নানা ভাগে নানা নেতা দলটা পরিচালনা করছিলেন, একরকম দলের চাহিদার তাড়নাতেই কিন্তু এবং দলের চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু 1981 সালের 17ই মে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরলেন, তাকে অভ্যর্থনা জানাতেও লাখ লাখ লোকের সমাবেশ হলো সারা ঢাকা শহর জুড়ে। এবং তার আগে 14, 15, 16ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগ জাতীয় সম্মেলনে কিন্তু বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হলো। এবং এই যে লাখ লাখ লোক তাকে সমাবেশে তাকে সম্বর্ধনা জানাতে হাজির হতে পারলেন সেদিন ঢাকার বিমানবন্দরে, এবং পুরো পথ জুড়ে তিনিও তার বাবার মতো সম্বর্ধিত হতে হতে ঢাকায় ফিরলেন। তার কারণ কি? তার কারণ ততক্ষণে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে উঠেছেন, তারা অপেক্ষা করছেন নেতার, এবং তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কত প্রতিকূলতায়, জেল, জুলুম, হত্যা, নির্যাতন সবকিছু সহ্য করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনুকূল পরিস্থিতি তৈরি করে দিতে তখনকার শাসক প্রেসিডেন্ট জিয়া একরকমের বাধ্য হয়েছেন দেশি বিদেশি চাপে। তার আগে তার ইন্দিরা গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ হলো প্রেসিডেন্ট জিয়া এবং মিসেস জিয়ার, যে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার একটা পরিবেশ করে দিতে বাধ্য হলেন। তাহলে এই যে বঙ্গবন্ধু কন্যার ফেরা, শেখ হাসিনার ফেরা 1981 সালে, কিংবা বঙ্গবন্ধুর 1971 সালে ফেরা, কিংবা 17 বছর পর প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়া পুত্র তারেক রহমানের যে দেশে ফেরা এবছর, এর সবই কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বিজয় অর্জনের পর। কারণ যে দেশে রাজনীতিতে ভাবনার পার্থক্য, আদর্শগত পার্থক্য এত দূরবর্তী মেরুতে অবস্থিত, সে দেশে সম্ভবত একেবারে সুস্পষ্ট রাজনৈতিক বিজয় ছাড়া, যুদ্ধ জয় ছাড়া একরকমের, এবং দলীয় নেতা কর্মী সমর্থকদের সংগঠিতভাবে বছরের পর বছর, দশকের পর দশক সে আদর্শের জন্য লড়াই করা ছাড়া নেতার ফিরে আসা অসম্ভব। শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি ফিরবেন যখন আবারও বাংলাদেশে সাংবিধানিক সরকার, সাংবিধানিক ব্যবস্থা এবং একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। সে সংবিধান কোন সংবিধান? নিশ্চয়ই শেখ হাসিনা 2024-এর জুলাই সনদে যে সংবিধানের স্বপ্ন দেখা হচ্ছে সে সংবিধানের কথা বলছেন না। তিনি বলছেন 1972 সালে সংবিধানের কথা, যে সংবিধান বাঙালি জাতি, বাঙালি জাতীয়তাবাদের শক্তিতে উজ্জীবিত হয়ে করা মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জন করেছে, প্রণয়ন করেছে। কাজেই সে সংবিধানের ফেরা, সে রাজনীতির জোরে সোরে মাঠে ফেরা প্রয়োজন তো হবেই শেখ হাসিনার, বা ওই রাজনীতির আবারও বাংলাদেশের মাঠে সবলে সজোরে। বুড়া বয়সে নাকি শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের ভীমরতি ধরে, যেমন হিটলারের ভীমরতি ধরেছিল, হিটলার বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছিল, সেম এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভীমরতি ধরেছে, সে এখন বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে যাচ্ছে। বিশ্বের এখন প্রত্যেকটা জায়গায় যুদ্ধ অবস্থা তৈরি করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। এই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ তো প্রক্সিভাবে চালিয়ে যাচ্ছে, রাশিয়ার তেলবাহী জাহাজ আটকিয়ে
আরো একটি উত্তেজনা তৈরি করেছে এবং রাশিয়ার তেলবাহী জাহাজের মধ্যে আক্রমণ করেছে এই যুক্তরাষ্ট্র এবং চীন থাইওয়ান যুদ্ধ কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। থাইওয়ানকে উস্কানি দিচ্ছে এই যুক্তরাষ্ট্র। এভাবে করে বিশ্বের মধ্যে সকল জায়গায় উস্কানি দিয়ে দিয়ে যুদ্ধ তৈরি করছে এবং ইরানের মধ্যে রেজা শাহর যে সমর্থক আছে তাদেরকে উস্কিয়ে দিয়ে এখন ইমাম খোমেনির বিরুদ্ধে একটি আন্দোলন তৈরি করেছে। যুদ্ধ অবস্থা চলছে, গৃহযুদ্ধ ইরানের মধ্যে, নেপালের মধ্যে উস্কানি দিয়েছে, বাংলাদেশের মধ্যে উস্কানি দিয়ে শেখ হাসিনার রেজিমটাকে চেঞ্জ করে ফেলেছে। এভাবে রেজিম চেঞ্জ করলে তাদের হবে না। তাদের কথা হচ্ছে এখন আমি পৃথিবীর সকল জায়গায় যুদ্ধ অবস্থা তৈরি করতে হবে এবং আমার কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এই সকল বিষয় কিন্তু এখন এই বুড়া বয়সে ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাজ করছে। তার চিন্তা হচ্ছে আমি আর বাঁচবো কতদিন, আমি যতদিনই বেঁচে আছি পৃথিবীকে আরো শক্তিশালীভাবে রুল করব এবং সকল ক্ষমতা আমার হাতে নিয়ে আসবো। মারা গেলে মারা যাবো, আমেরিকা ধ্বংস হলে ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হলে ধ্বংস হবে। সেই কারণে এখন সাউথ ব্লকের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করতে যাচ্ছে, সাউথ ব্লকের মধ্যে একটি যুদ্ধ লাগাতে যাচ্ছে। সে কারণেই আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন খলিলুর সাহেব, ওনাকে আমেরিকা তলব করেছে। এখন বলতে পারেন পৃথিবীতে এত দেশ থাকতে এবং সাউথ ব্লকের মধ্যে এত দেশ থাকতে শুধু বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে কেন আমেরিকায় হঠাৎ করে তলব করা? কারণ আছে, কারণ সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের মধ্যে এখন অ্যান্টি ইন্ডিয়া সরকার আছে। তাই বাংলাদেশটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা আছে ওনার সাথে কথা বলো গুরুত্বপূর্ণ। কারণ এই যে নিরাপত্তা উপদেষ্টা আছে তিনি আবার আমেরিকারও নাগরিক, সে কারণে নিরাপত্তা উপদেষ্টাকে তলব করা হয়েছে এবং আজকে হয়তো বৈঠকও হয়ে গিয়েছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর সাহেবের সাথে। আমি গতকালকে এই নিয়ে পার্ট 1 ভিডিও করেছি, আজকে পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, এত তড়িঘড়ি করে কেন তলব করলো ডোনাল্ড ট্রাম্প? মেইন রিজনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি যুদ্ধ অবস্থা তৈরি করা, যাতে বাংলাদেশ এখন ইন্ডিয়ার সাথে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে এবং যাতে ইন্ডিয়া বাধ্য হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করে। এদিকে বাংলাদেশের সাথে ছোট স্কেলে একটা যুদ্ধ লেগে গেলে পাকিস্তান আমেরিকা মিলে বাংলাদেশকে সহযোগিতা করবে, এরকম একটা আশ্বাস দিবে কাকে? খলিলুরকে। কেন এটা করা হচ্ছে? তার মেইন রিজন হচ্ছে এই সাউথ ব্লকের মধ্যে কিন্তু আমেরিকার আধিপত্য তেমন নাই, চীন এবং এই পাকিস্তান এবং এই ভারতের কারণে। এই তিনটা দেশের মধ্যে শুধু একটা দেশ আমেরিকার সাথে সম্পর্ক আছে, কিন্তু বড় প্রভাবশালী দুটা দেশের সাথে এখন খুবই খারাপ সম্পর্ক। সেই কারণে একটা যুদ্ধ অবস্থা যদি তৈরি হয়ে যায় ভারতের সাথে, তখন কিন্তু মোটামুটি সাউথ ব্লকে পাকিস্তানের সহযোগিতায় একেবারে ঢুকে যেতে পারবে এই আমেরিকা। সে কারণে বাংলাদেশকে দিয়ে একটা যুদ্ধ লাগাতে যাচ্ছে আমেরিকা। এই খলিলুরকে প্রথম অপশন দিবে, আপনারা আগামীতে যে নির্বাচন করছেন সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই হবে এবং ইনক্লুসিভ নির্বাচন দিতেই হবে। কারণ আপনারা যদি আমার সত্য না মানেন, তা না হলে এই নির্বাচনকে আমরা স্বীকৃতি দিব না, বহির্বিশ্ব থেকে কূটনীতিকভাবে প্রেশার ক্রিয়েট করবে এবং রেজিম থেকে চেঞ্জ করে দেবো, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরাবো। যদি সেটা না চান তাহলে আমরা যেটা বলছি এবং যেভাবে করতে বলছি সেটা করুন। আমার মতে তারা ওই সত্যটাতে ইজি রাজি হয়ে যাবে, আমেরিকা যা বলবে তাই করবে। আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে ফেলার জন্য মোটামুটি আগে থেকে প্রেশার ক্রিয়েট করছে, এখন হয়তোবা সেটার জন্য আরো প্রেশার ক্রিয়েট করে ওই সাইডটা নিয়ন্ত্রণ নিয়ে নিবে, বেস করে ফেলবে ওই সাইডের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য আরো বাড়ানোর চেষ্টা করবে এবং পাকিস্তানের আইএসআই এর আধিপত্য বাড়ানোর চেষ্টা করবে এবং পাতানো নির্বাচন। এর ফলে বিএনপি সরকার আসলো, বিএনপি সরকার যাতে আমেরিকা ঘেঁষা হয়ে যায়, পাকিস্তান ঘেঁষা হয়ে যায়, একেবারে সেটার দিকেও নজর দিতে বলবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং এই বার্তা যাতে বিএনপির যারা আছে এখন যে তারেক জিয়া চেয়ারম্যান হয়েছে বিএনপি তার কাছে পৌঁছে দেয়। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এই খলিলুরকে ভালোভাবে বুঝিয়ে দিবে ট্রাম্প প্রশাসন। বৈঠকের মধ্যে উপস্থিত হবে পল কাপুর এবং সার্জিও গোর, যিনি ভারতের এখন রাষ্ট্রদূতের দায়িত্ব আছে আমেরিকার নিয়োগিত, তারাও উপস্থিত থাকবে। তাদের সকল কিছু প্ল্যানিং করে এই খলিলুরকে বুঝিয়ে দেওয়া হবে। খলিলুর ধরতে পারেন যে আমেরিকা থেকে আসার পরে সিআইএ এর এজেন্ট হিসেবে বাংলাদেশে সকল কাজ করবে, মেটিকুলাস ডিজাইন যেভাবে সাজিয়ে দেওয়া হবে সেভাবে সকল বার্তা ডক্টরদের কাছে পৌঁছে দিবে এবং এই তারেক জিয়ার কাছে পৌঁছে দিবে। দেখবেন যে ইন্ডিয়া বিরোধী রাজনীতি আরো চাঙ্গা হয়ে যাবে। ইন্ডিয়া সকল কিছু কিন্তু ভালোভাবে বুঝতে পারছে, সে কারণে ইন্ডিয়া বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে আরো বেশি করে সৈন্য জমায়েত করছে, ওখানে ঘাঁটি করছে, অস্ত্র মজুত করছে, বিভিন্ন রকম চিকেন নেগের মধ্যে আরো প্রযুক্তি নিয়ে বসে আছে। কারণ যে কোনো মুহূর্তে একটা বড় ভেজাল শুরু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা অঘটন হয়ে যেতে পারে সীমান্তের মধ্যে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীও জানে, বিমান বাহিনীও জানে এবং যত বাহিনী আছে প্রশাসনিক সকল জানে ভারতের সাথে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় 1 মাসও টিকা সম্ভব না, বাংলাদেশের 1 সপ্তাহ টিকা সম্ভব না। কিন্তু যদি আমেরিকার ভরসায় পাকিস্তানের ভরসায় যদি একটা যুদ্ধ লাগিয়ে দেয় তাহলে তো কিছু করার নাই, ভারত বাধ্য হয়ে যুদ্ধ করতে হবে। এদিকে পাকিস্তান আক্রমণ করবে, বাংলাদেশের ছোট স্কেলে একটা যুদ্ধ চলবে, এদিকে আমেরিকা এই উসুলে পাকিস্তান ডেকেছে বলে বাংলাদেশ ডেকেছে বলে হস্তক্ষেপ করে বাংলাদেশে ঢুকে যাবে, পাকিস্তানের ওই সাইডে ঢুকে যাবে। এদিকে থাইওয়ানকে লাগাই দিবে চীনের সাথে, চীনকে ওইদিকে প্রেশার রাখবে যাতে এদিকে মনোযোগ দিতে না পারে। তাহলে সাউথ ব্লকের মধ্যে আমেরিকার একটা ভালো একটা স্ট্রং জোন হয়ে যাবে, অনেক বছর পরে আধিপত্য বিস্তার করতে পারবে। তাহলে পুরো পৃথিবীর মধ্যে আমেরিকা ইসরায়েলের একটা আধিপত্য তৈরি হয়ে যাবে। এই হচ্ছে যে আমেরিকার মেইন প্ল্যান। এই প্ল্যানটাতে মোটামুটি আমাদের দেশের ডানপন্থী যে সকল রাজনৈতিক দল আছে, ডক্টর গঙ্গার আশেপাশে যে সকল রাজনৈতিক দল আছে তারা কিন্তু পা দিয়ে ফেলেছে জাস্ট ক্ষমতার লোভে। কিন্তু আমাদের বাংলাদেশটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশটা যে একেবারেই ধ্বংসের পথে চলে যাবে সেটা কিন্তু তারা বুঝেও ক্ষমতার লোভে তারা সেটা করতে প্রস্তুত। দেখেন বিশ্বের মধ্যে যতগুলা বিক্ষোভ হয়েছে, যতগুলা গণ অভ্যুত্থান হয়েছে, যত বিপ্লবের কথা বলেন, এই রিসেন্টলির মধ্যে সকল কিছু কিন্তু আমেরিকা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? টাকা শক্তি আছে আমেরিকা, ওই বিপ্লবগুলো ঘটিয়ে গণঅভ্যুত্থানগুলো ঘটিয়ে তাদের রেজিমটাকে বসিয়ে বিশ্বের মধ্যে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে, রুল করার চেষ্টা করছে বিশ্বকে। তাদের কথা হচ্ছে বিশ্বযুদ্ধ লাগলে লাগুক, পুরো বিশ্বকে আমরা একভাবে নিয়ন্ত্রণ করবো। রাশিয়ার আধিপত্য থাকতে পারবে না, চীনের আধিপত্যকে খর্ব করতে হবে। ভারত যা মাথা চালা দিয়ে উঠছে, ভারতকে দাঁড়াতে দিব না। তার মানে আমেরিকা সুপার পাওয়ার 1 নম্বরে থাকবে, 2 রাশিয়া, 3 চীন, 4 ভারত, 2, 3, 4 সম্পূর্ণরূপে
দমাই ফেলতে হবে, মানে আমাদের কাছাকাছি যাতে আসতে না পারে, কারণ কাছাকাছি আসলেও কখনো না কখনো তারাও সুপার পাওয়ার হয়ে যেতে পারে। সেই কারণে এত ছক, সেই কারণে বিশ্বের মধ্যে এত অশান্তি। আর তার আরেকটি মেইন রিজন হচ্ছে, যতই বেশি অশান্তি হবে, যতই বেশি ভয়ভীতি সৃষ্টি হবে বিশ্বের মধ্যে, আমেরিকার অস্ত্র ব্যবসা জমজমাট হবে, এবং ওই অস্ত্র ব্যবসার টাকা নিয়ে বিভিন্ন আরব কান্ট্রি যে সকল দেশে তেল আছে সে সকল দেশে তেল কিনতে পারবে, আবার সে সকল দেশের তেল কিনে আবার সে সকল দেশের কাছে ওই টাকা দিয়ে আবার অস্ত্র বিক্রি করবে। মানে তেল তাদের উপকার আসছে, আবার তাদের অস্ত্র বিক্রি করে টাকা লাভ করছে। এভাবে করে বিশ্বটাকে তারা পুরা জিম্মি করে রাখছে। সেই কারণে বিশ্বের মধ্যে ভয়ের রাজনীতি তৈরি করে রেখেছে আমেরিকা। বিশ্বযুদ্ধ যদি লেগেও যায় তাদের কিছু পরোয়া নেই। এই হচ্ছে যে আমেরিকার মেইন খেলা। তাই ডোনাল্ড ট্রাম্প এখন মোটামুটি পুরাই পাগল হয়ে গেছে এই বুড়া বয়সে। ওই কথা বললাম না, ভীমরতি জেগেছে। এই ভীমরতি কোন দিকে যায়, বিশ্বকে কোন দিকে নিয়ে যায়, দেখার বিষয়। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।